চলুন জেনে নেই আজকের প্রথম আলো পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলি। চাঁদ উঠলে ঈদ, পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে সকাল 8:30টায়। বায়তুল মোকাররমে প্রথম জামাত হবে সকাল 7টায়। আজ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে কাল শুক্রবার ঈদ উদযাপিত হবে। পবিত্র সিয়াম সাধনা প্রায় শেষ পর্যায়ে। আজ বৃহস্পতিবার 29 রমজান হতে পারে এবারের রমজান মাসের শেষ দিন, যদি সন্ধ্যায় আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেও চাঁদ দেখা যাবে। ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মীয় বিধিগুলো সাধারণত চান্দ্রমাস অনুসরণ করে পালিত হয়। চাঁদ যেদিনেই উঠুক, ঈদের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ঘরে ঘরে। ঈদ উদযাপনের জন্য কর্মজীবী মানুষেরা গ্রামের বাড়িতে যাওয়া শুরু করেছেন। এবারের সরকারি ছুটিও বেশ লম্বা, পুরো এক সপ্তাহ। লাইন মেরামতের সময় এল ট্রেন, 9টি কোচ লাইনচ্যুত। বগুড়ার বাগবাড়িতে ঈদযাত্রার মধ্যে এই দুর্ঘটনায় উত্তরবঙ্গের ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে। এই ঘটনার ফলে ঢাকার সঙ্গে 5 জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গতকাল বুধবার বগুড়ার আদমদিঘির সান্তাহার জংশনের অদূরে বাগবাড়ি এলাকায় একটি ট্রেনের 9টি কোচ লাইনচ্যুত হয়েছে। আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে নীলফামারী যাচ্ছিল। সংসদ কাজে মন্ত্রীদের দায়িত্ব বণ্টন, বিকল্প ঠিক করে প্রজ্ঞাপন। ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কাজে মন্ত্রী, প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প হিসেবে সংসদ সংক্রান্ত কাজে কে দায়িত্ব পালন করবেন, সেটা নির্ধারণ করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও বিকল্প দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর অনুপস্থিতিতে কে কে দায়িত্বে থাকবেন, তাও ঠিক করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ গত মঙ্গলবার রাতে এই প্রজ্ঞাপন জারি করেছে। ভর্তিতে লটারি বাতিল করলে কি শিক্ষার মান বাড়বে? নবনির্বাচিত সরকার শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে। শিক্ষা খাতের দায়িত্ব নেওয়ার পর শিক্ষামন্ত্রীর এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী 12 দফার একটি প্রাথমিক কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচিতে শিক্ষার বাজেট বাড়ানো, তথ্যপ্রযুক্তির ব্যবহার জোরদার করা এবং শিক্ষাক্রম ও পরীক্ষা পদ্ধতি পর্যালোচনা কথা বলা হয়েছে। সম্প্রতি গণসাক্ষরতা অভিযান ও গবেষণা প্রতিষ্ঠান আইআইডির উদ্যোগে শিক্ষা বিষয়ে 2টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গণসাক্ষরতা অভিযানের আলোচনায় 12 দফা কর্মসূচিকে স্বাগত জানিয়ে কয়েকটি অতিরিক্ত প্রত্যাশা তুলে ধরা হয়। আলোচনায় প্রতিবেশী দেশগুলোর মতো একটি শিক্ষা কর চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে। পাকিস্তান আফগানিস্তান সংঘাতের নেপথ্যে যুক্তরাষ্ট্রের নাম। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে 6 মাস ধরে সংঘাত চলছে। এর মধ্যে সোমবার রাতে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে হামলা হয়, যা আন্তর্জাতিক প্রচার মাধ্যমে তেমন প্রচার পায়নি। কাবুল দাবি করেছে, সোমবার রাতের হামলায় অন্তত 400 জন নিহত হয়েছেন। যদিও জাতিসংঘ 143 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইরানকে নেতৃত্বশূন্য করার চেষ্টা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন। তাকে নিয়ে পরপর 2 রাতে দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাসহ 3 জন নেতৃস্থানীয় কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। ইরানের শীর্ষস্থানীয় নেতাদের হত্যার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন অবস্থানে হামলা জোরদার করেছে ইরান। গতকাল বুধবার ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে হত্যার কথা জানায় ইসরায়েল, যা পরে তেহরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির 2 নাগরিক নিহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানঘাঁটিতে ইরানের হামলায় অস্ট্রেলিয়ার কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল ইরান থেকে 13টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 27টি ড্রোন ছোড়া হয়েছে। গণমাধ্যম ও মানবাধিকার নিয়ে উদ্বেগ দূর করতে হবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সিপিজি-সহ 9টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাগুলো গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তি এবং সাইবার আইনে দায়ের করা মামলাগুলো পর্যালোচনা দাবি জানিয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়সহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনাগুলোর দ্রুত ও নিরপেক্ষ তদন্তের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। সংস্থাগুলো বলেছে, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির কিছু জরুরি চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর নজরে আনা প্রয়োজন। তারা জোরপূর্বক গুমের ঘটনা তদন্ত, বিচার ও প্রতিরোধের অঙ্গীকারের কথা উল্লেখ করেছে এবং নিখোঁজ 287 জনের পরিবারের সদস্যদের উত্তরের অপেক্ষার কথা স্মরণ করিয়ে দিয়েছে। একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠনের ওপরও জোর দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নারী ও মেয়েদের স্বাধীনতা সংকুচিত করতে চাওয়া ধর্মীয় গোষ্ঠীগুলোর বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। সংস্থাগুলো মনে করে, মানবাধিকারের ক্ষেত্রে আন্তর্জাতিক পরিস্থিতি বিশেষভাবে প্রতিকূল এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধাবোধ হুমকির মুখে। সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। পবিত্র ঈদ উল ফিতরের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল 10টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী প্রথমে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর তিনি কূটনীতিক, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম ওলামা মাশায়েখ, শিল্পী ও সাহিত্যিক এবং উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ দেশের সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। আসছে 6টি জাহাজ, অনিশ্চিত 5টি।
জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার। সোয়া ৩ লাখ টন সরাসরি আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী সপ্তাহে ৫টি জাহাজ আসার কথা থাকলেও আরও ৫টি জাহাজের সময়সূচি এখনও পাওয়া যায়নি। ছুটির দ্বিতীয় দিনেও রাজধানীর মানুষজনকে জ্বালানি তেল নিতে ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেক ফিলিং স্টেশনে তেল না থাকায় সেগুলো বন্ধ রাখা হয়েছে। ঈদের দিন ও পরের দিন ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ থাকবে। জ্বালানি বিভাগ বলছে, চলতি মাসে মোট ১৮টি জাহাজ আসার কথা, এর মধ্যে ৭টি জাহাজ ইতোমধ্যে এসে তেল খালাস করেছে। বিপিসি জানিয়েছে, ১৯ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত ন্যূনতম প্রয়োজনমাফিক জ্বালানি তেল সরবরাহ করতে হবে। প্রতিমন্ত্রী নুরুলের নাম ব্যবহার করে খেয়াঘাট দখল, ভিডিও ভাইরাল। পটুয়াখালীর গলাচিপায় প্রভাবশালী মহল কর্তৃক হরিদেবপুর খেয়াঘাট দখলের অভিযোগ উঠেছে। দখলকারীরা খেয়াঘাটের ব্যবস্থাপকসহ ইজারাদারের লোকজনকে মারধর করে এবং ক্যাশ টেবিল থেকে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখা গেছে, স্থানীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রী মো. নুরুল হকের নাম ব্যবহার করে এই দখল করা হয়েছে। গলাচিপা উপজেলার হরিদেবপুর খেয়াঘাটের ইজারাদারের লোকজন অভিযোগ করেছেন, গত মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে একদল লোক এসে তাদের মারধর করে প্রায় ৫০,০০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ইজারাদার শিবুল আলদাস জানান, তিনি জেলা পরিষদ থেকে দরপত্রের মাধ্যমে এই খেয়াঘাটের ইজারা পেয়েছেন, যার মেয়াদ আগামী ৩০ চৈত্র পর্যন্ত রয়েছে। অভিযুক্ত সোহেল আকুন দাবি করেছেন, জনগণের স্বার্থে মন্ত্রী মহোদয় খাস আদায়ের মাধ্যমে ৫ টাকা ভাড়া নির্ধারণ করেছেন। যুবকের লাশ উদ্ধারের পর বন্ধুর লাশেরও সন্ধান মিলল। নরসিংদীর পলাশে একই এলাকা থেকে ২ বন্ধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের একজনের লাশ উদ্ধারের পর অন্যজনের লাশের সন্ধান পাওয়া যায়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি আত্মহত্যার ঘটনা। নিহতরা হলেন আমিরুল ইসলামের ছেলে মুসান্না গালিব ওরফে মিম, তার বয়স ২৮ বছর এবং বাশির উদ্দিনের ছেলে শেখ শরীফ, তার বয়স ২৭ বছর। তারা পরস্পরের বন্ধু ছিলেন। পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ফেসবুকে প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার। ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠা তরুণের সঙ্গে দেখা করতে গিয়ে ময়মনসিংহের ভালুকায় এক কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৪ জনকে আদালতে সোপর্দ করা হলে তারা দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। ৫ জনের মধ্যে একজনকে এখনও গ্রেপ্তার করা যায়নি, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ১৪ বছর বয়সী ভুক্তভোগী কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সব শিল্পকারখানার শ্রমিক বেতন ও বোনাস পাননি। পবিত্র ঈদ উল ফিতরের আগে গতকাল পর্যন্ত সব কারখানার শ্রমিকেরা বেতন ভাতা ও বোনাস পাননি। তৈরি পোশাকশিল্প মালিকদের ২ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ দাবি করেছে, তাদের সদস্যভুক্ত সচল কারখানাগুলো প্রায় শতভাগ বেতন ও বোনাস পরিশোধ করেছে। শিল্প পুলিশ জানিয়েছে, গতকাল বিকেল ৪টা পর্যন্ত ২,৪৬১ কারখানার শ্রমিকেরা বেতন ও ঈদ বোনাস পাননি। শিল্প পুলিশ সাভার আশুলিয়া, ময়মনসিংহ, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা ও সিলেটে তৈরি পোশাক ও বস্ত্রসহ বিভিন্ন খাতে প্রায় ১০,০০০ শিল্পকারখানা তদারকি করে। গতকাল সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ২০৭টি কারখানা শ্রমিকের বেতন ভাতা এবং ৩৭৩ কারখানায় ঈদ বোনাস পরিশোধ করেছে। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার জানান, অন্যান্য খাতের শিল্পকারখানা বেতন ভাতা পরিশোধে টালবাহানা করে। ঢাকা ও চট্টগ্রামে বিজিএমইএর সচল কারখানার সংখ্যা বর্তমানে ২,১২৭। কারখানাগুলোর মধ্যে ৯৯.৯১% কারখানায় ফেব্রুয়ারি মাসের বেতন এবং ৯৯.৮১% কারখানায় ঈদ বোনাস দেওয়া হয়েছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, বৈশ্বিক মন্দা, ভূরাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি প্রভৃতি চাপের মধ্যে থেকেও পোশাকশিল্পের উদ্যোক্তারা শ্রমিকদের বেতন ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করেছেন। রপ্তানি ব্যবসা বাড়াতে প্রাইম ব্যাংকের চুক্তি সই। দেশের রপ্তানি ব্যবসায়ের উন্নয়ন এবং এসএমইউ উদীয়মান রপ্তানিকারকদের সক্ষমতা বাড়াতে এক্সপোর্ট সেবার সঙ্গে একটি কৌশলগত চুক্তি সই করেছে প্রাইম ব্যাংক। এই চুক্তির ফলে রপ্তানিকারকদের জন্য প্রশিক্ষণ, পরামর্শ সেবা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে তাদের প্রস্তুতি আরও জোরদার করা হবে। উদ্যোক্তাদের জন্য রপ্তানিমুখী প্রশিক্ষণ কর্মসূচি, কর্মশালা ও পরামর্শ সেশন আয়োজন করা হবে, যার মাধ্যমে তারা আন্তর্জাতিক বাণিজ্যিক প্রক্রিয়া সম্পর্কে আরও ধারণা লাভ করতে পারবেন। পরমাণু নীতি বদলাবে না ইরান। পারমাণবিক অস্ত্র তৈরির বিরুদ্ধে ইরানের যে অবস্থান, তাতে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। তবে তিনি বলেছেন, এ বিষয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি এখনও প্রকাশ্যে তার অবস্থান জানাননি। আব্বাস আরাগচি বলেছেন, ইরানের সরকার কোনো একজন ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। তিনি আরও বলেন, দেশটির রাজনৈতিক কাঠামো অত্যন্ত শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। হরমুজ প্রণালী নিয়ে নতুন একটি প্রোটোকল চায় ইরান। আরাগচি জানিয়েছেন, যুদ্ধের অবসান তখনই সম্ভব, যখন পুরো অঞ্চলে সংঘাত স্থায়ীভাবে বন্ধ হবে এবং ইরান যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ পাবে। লারিজানিকে হত্যার ফলে ইরান সরকারে কী প্রভাব পড়বে? মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে লারিজানি দেশটির নেতা হয়ে উঠেছিলেন। বিশ্লেষকেরা বলছেন, এতে ইরানের শাসনব্যবস্থার ওপর সামরিক বাহিনীর প্রভাব আরও শক্তিশালী হওয়ার পথ খুলতে পারে।
লারিজানি ইরানের নিরাপত্তা ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। ইরানের কট্টরপন্থী সামরিক গোষ্ঠী এবং মধ্যপন্থী রাজনৈতিক অংশগুলোর মধ্যে সেতুবন্ধ তৈরির ক্ষেত্রে পরিচিত ছিলেন দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। তার মৃত্যুর পর বিশ্লেষকেরা মনে করছেন এর ফলে ইরানের শাসন ব্যবস্থার ওপর সামরিক বাহিনীর প্রভাব আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। লারিজানি মিত্রদেশ ও প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের বিশেষজ্ঞ হামিদ রেজা আজিজির মতে যুদ্ধ পরবর্তী সময়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে সমঝোতা তৈরিতে লারিজানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন। আরব গালফ স্টেটস ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো আলী আলফোনে লারিজানি হত্যাকাণ্ড সম্পর্কে বলেছেন, এই হত্যাকাণ্ড ইরানি শাসকগোষ্ঠীকে আরও কট্টর করে তুলবে এবং ইরানের বিপ্লবী গার্ডকে আরও প্রতিষ্ঠিত করবে। ব্রিটিশ নিরাপত্তা উপদেষ্টা যুদ্ধের আগে যুক্তরাষ্ট্র ইরানের সমঝোতার সুযোগ ছিল। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চূড়ান্ত আলোচনায় অংশ নেওয়া ব্রিটিশ কর্মকর্তা জনাথন পাওয়েলের মতে ইরানের প্রস্তাবে একটি চুক্তিতে পৌঁছানো এবং যুদ্ধের ঝুঁকি এড়ানো যেত। জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় ইরান যে প্রস্তাব দিয়েছিল তা ছিল বিস্ময়কর। ওই প্রস্তাব অনুযায়ী ইরান একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের সুযোগ দিত। জেনেভার আলোচনা শেষ হওয়ার 2 দিন পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। 28শে ফেব্রুয়ারি ইরানে হামলার পর ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি থাকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাল্টা হামলা চালায় তেহরান। জাতিসংঘের প্রতিবেদন 2024 সালে 5 বছরের কম 49 লাখ শিশুর মৃত্যু। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বে 5 বছর পূর্ণ হওয়ার আগেই প্রায় 49 লাখ শিশু প্রাণ হারিয়েছে। উন্নত স্বাস্থ্যসেবা ও স্বল্প খরচের চিকিৎসার মাধ্যমে এই শিশু মৃত্যুর বেশিরভাগই ঠেকানো সম্ভব ছিল। স্বাস্থ্য খাতে বিদেশি সহায়তা কমে যাওয়ায় এই উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। ইউনিসেফ, বিশ্বব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের জনসংখ্যা বিভাগ যৌথভাবে এই প্রতিবেদনটি তৈরি করেছে। WHO জানিয়েছে সংঘাত, অর্থনৈতিক অস্থিতিশীলতা, জলবায়ু পরিবর্তন ও দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার কারণে শিশু মৃত্যু কমানোর অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। 2025 সালে স্বাস্থ্য খাতে বৈশ্বিক উন্নয়ন সহায়তা প্রায় 27% কমে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিদেশি পর্যটনে ভাটা, দেশে ভিড়। বাংলাদেশে বেড়ানোর ক্ষেত্রে বিদেশি পর্যটকদের আগ্রহ কমছে। ভিসা জটিলতা এবং উড়োজাহাজের টিকিটের দাম বেশি হওয়ার কারণে এই ঈদে বিদেশি পর্যটনে ভাটা পড়েছে। তবে দেশের ভেতরের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন 2016 সালের হলি আর্টিজানের হামলার পর থেকে বিদেশি পর্যটক আসা কমে গেছে। এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা আরও জানান বিদেশে যেতে নানা বাধা থাকায় দেশের ভেতরে পর্যটকেরা আগ্রহ দেখাচ্ছেন। সুগন্ধি চালের দাম 23% বেশি। ঈদের বাজারে সুগন্ধি চালের দাম বেড়েছে। খোলা ও প্যাকেটজাত সুগন্ধি চাল কিনতে কেজিতে 20 থেকে 30 টাকা বেশি লাগছে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী দাম বেড়েছে প্রায় 23%। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারগুলো সাধারণত সেমাই, পোলাও ও মাংস রান্না করে, তাই সুগন্ধি চালের চাহিদা বেড়েছে। বাজারে খোলা ও বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত সুগন্ধি চাল বিক্রি হচ্ছে। কালিজিরা ও চিরিগুড়া চালের 1 কেজির প্যাকেট কোম্পানিভেদে 170 থেকে 175 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে খোলা চাল পাওয়া যাচ্ছে প্রতি কেজি 140 থেকে 150 টাকায়।